মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে পিএমকেএসকেগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং তার মূল্যায়ন। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। মাটি তো আমাদের কাছে মাটি থেকেই আমরা সমস্ত রকমের ফসল পাচ্ছি। আমরা ভেবে থাকি যে মাটি থেকেই আমাদের নিজেদেরও জন্ম। তো এই যে মাটির স্বাস্থ্য, এই মাটির স্বাস্থ্য শব্দ বলতে আমরা ঠিক কি বুঝছি? মাটির স্বাস্থ্য বলতে উদ্ভিদের প্রয়োজনীয় যে খাদ্যমৌলগুলো রয়েছে তাদের বৃদ্ধি এবং পরিস্ফুটনের জন্য তার যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকা এবং মাটির মধ্যে বিভিন্ন জৈব পদার্থের সংমিশ্রণে একটি ফসল ফলনদায়ী, উর্বর শক্তিযুক্ত মাটিকে বলা হচ্ছে সুস্বাস্থ্য অধিকারী একটি মাটি।
অর্থাৎ স্বাস্থ্য বলতে এটাই বোঝায় যে মাটির মধ্যে উদ্ভিদের পুষ্টি বিষয়ক যে খাদ্য উপাদানগুলো থাকে তাদের যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকা, এটি একটি মাটির স্বাস্থ্যের নির্দেশ করে। আচ্ছা, মানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পরিমাণ আছে এরকম মাটিকে আমরা মাটির সুস্বাস্থ্য মাটি বলছি। সুস্বাস্থ্য। আচ্ছা, তো যেটা মাটির উর্বরতা আমরা বলে থাকি, তো এই উর্বরতা শক্তি ঠিক কি? মাটির উর্বরা শক্তি হচ্ছে মাটির মধ্যে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্যমূল্যগুলো যথেষ্ট পরিমাণে উপস্থিত থেকে উদ্ভিদের বৃদ্ধিতে এবং পরিস্ফুটনে, ফুল ফল ধারণে বৃদ্ধিতে সহায়ক হবে। এই যথেষ্ট পরিমাণে উপস্থিত ভিত্তিতে আমরা মাটির উর্বরা শক্তিকে চিহ্নিত করি। আচ্ছা, আর মাটির স্বাস্থ্য হচ্ছে মাটির মধ্যে থাকা উপাদানগুলোর উর্বরা শক্তিকে ধরে এবং উদ্ভিদের বৃদ্ধি এবং ফলন নির্ধারণ করার বিষয়টিকে বলা হচ্ছে মাটির স্বাস্থ্য। এই যে মাটির স্বাস্থ্য কেমন আছে, ভালো কি খারাপ, সেটা জানার প্রয়োজনীয়তা ঠিক কী আছে? প্রথম হচ্ছে অবজারভেশন, অর্থাৎ গাছের বৃদ্ধি দশাগুলো পরিলক্ষণ করা। এই পরিলক্ষণ করার মধ্য দিয়ে মাটিরতে স্বাস্থ্য কেমন রয়েছে, মাটির মধ্যে প্রয়োজনীয় উদ্ভিদ মৌলগুলো কেমন রয়েছে, তা একটা আনুমানিক ধারণা লাভ করা যায়। আচ্ছা, মানে এই উপায় দিয়ে আমরা মাটির স্বাস্থ্য কেমন আছে সেটা আমরা জানতে পারবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পরিলক্ষণ, অবজারভেশন। আচ্ছা, এরপরে একটি অতি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক পদ্ধতি হচ্ছে, সেটি হলো পরীক্ষা। সেটা পরীক্ষা আমরা কি করতে পারি, গাছের দশাগুলো পরীক্ষা করতে পারি। আচ্ছা, এছাড়া যে মাটির মধ্যে আমাদের খাদ্যমূল্য রয়েছে সেই মাটিকে পরীক্ষা করতে পারি। আচ্ছা, তার সাহায্যে আমরা জানতে পারবো যে মাটির স্বাস্থ্য কেমন রয়েছে, অর্থাৎ মাটির স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা তার কতগুলো নির্দেশক রয়েছে। সেই নির্দেশকগুলোকে যদি আমরা পরীক্ষা করতে পারি, সেগুলো মূল্যায়ন করতে পারি, তাহলে মাটির স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটি ধারণা জন্মাবে যে মাটির স্বাস্থ্যটি ফসলের পক্ষে কতটা সহায়ক। মাটির যে পরীক্ষার কথা বললেন সেটা আমরা শুনবো আপনার থেকে, কিন্তু তার আগে একটু আমরা জানতে চাইবো যে গাছের দশা বলতে এখানে ঠিক কী বোঝাচ্ছেন? আমরা দেখেছি যে গাছের যে দশাতে যতটুকু বৃদ্ধি হওয়া উচিত সেইটুকু বৃদ্ধি হলো না। আচ্ছা, যতগুলো পাশকাঠি ছাড়া উচিত ততগুলো পাশকাঠির সংখ্যায় আসছে না। যে দশাতে গাছের পাতার বৃদ্ধি যতটা হওয়া উচিত ততটা হলো না, বা গাছের উচ্চতা সেটাও স্বাভাবিকভাবে হচ্ছে না, ফুল ফল ধারণ দেরিতে হচ্ছে, ফুলের সংখ্যা কম হচ্ছে, ফলের আকার বিকৃত হচ্ছে, ফলের সংখ্যা কম হচ্ছে, তাহলে বুঝতে হবে যে মাটির স্বাস্থ্যটি ভালো নেই। তো এবার একটু যদি বলেন যে এই মাটির কোন কোন বিষয়গুলো আমরা পরীক্ষা করে থাকি? মাটির কতগুলো বৈশিষ্ট্যকে আমরা চিহ্নিত করেছি যেগুলো মাটির স্বাস্থ্যকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। প্রথম হচ্ছে মাটির মধ্যে থাকা হাইড্রোজেন আয়নের ঘনত্ব, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সয়েল পিএইচ। আচ্ছা, এই পিএইচটিকে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে একটি মাটির মধ্যে তড়িৎ বাহিকতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। আচ্ছা, আরেকটি নির্দেশক রয়েছে যেটা হচ্ছে পুষ্টিগত নির্দেশক, সেটা হচ্ছে মাটির মধ্যে থাকা জৈব পদার্থ, অর্গানিক কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, কিছু অনুখাদ্য, আচ্ছা, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, মলিবডেনাম, এইগুলো পরিমাণ নির্ণয় করা। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ, যাকে বলা হচ্ছে মাইক্রোবিয়াল লোড, সয়েলে কতটা রয়েছে মাটিতে রয়েছে সেটাও পরীক্ষা করে জানতে হয়। কারণ মাটির মধ্যে জৈব পদার্থের মধ্যে থাকা জৈব জীবাণুগুলো সমস্ত রাসায়নিক সারের পরিবর্তন গ্রহণযোগ্যতা রূপে রূপায়িত করে এরা, তাই মাটির মধ্যে থাকা জীবাণুর পরিমাণটাও আমাদের জানতে হয়। আচ্ছা, আপনি যে বলছিলেন যে পিএইচ এর কথা এবং যেটা বললেন যে বিদ্যুৎ বহন করার যে মাটির ক্ষমতা, ইসির কথা, এটা কিভাবে বিশ্লেষণ করা হয়? পিএইচ একটা মাপকাঠি যা নির্দেশ করে গাছের বিভিন্ন মৌলের গ্রহণযোগ্যতা অবস্থা নির্ণয় করে। আমরা জানি যে গাছ জলে দ্রবীভূত খনিজ মৌল সংগ্রহ করে। এই যে দ্রবীভূত অবস্থায় নিয়ে আসার কাজটি করে থাকে মাটির পিএইচ। পিএইচই ঠিক করবে মাটির মধ্যে থাকা খাদ্যমৌলগুলো কোন মৌলটি দ্রবণীয় অবস্থায় জলে আসবে, যেটি গাছ সংগ্রহ করবে মূল্যদ্রবণের সাহায্যে। তো এটি নির্ভর করছে পিএইচের উপর। আচ্ছা, এই পিএইচ এর জন্য যারা অন্তত গুরুত্বপূর্ণ, যে মাটির মধ্যে থাকা খাদ্যমৌলগুলো গাছের মধ্যে প্রাপ্যতা নির্ণয় করে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পিএইচগুলোকে মূল্যায়ন করে দেখেছি যে পিএইচ একটি শ্রেণীবিন্যাস রয়েছে, তার উপর ভিত্তি করে মাটি আম্লিক, প্রশম ও ক্ষারকীয় হয়।
যেমন আমলিক মাটি হচ্ছে আমাদের ক্ষেত্রে বলি যে 6.5 মানে 6.5-এর নিচে পিএইচ থাকলে তাকে আমরা অম্ল বলি, এবং যত পিএইচ কম হবে তত বেশি অম্লত্ব মাটি। আচ্ছা। এবং 6.5 থেকে 7.5 এইটিকে বলি আমরা পশম মাটি। এই 7.5-এর উপরে যত বেশি পিএইচ হবে এগুলো আমরা ক্ষারকীয় বা নোনা মাটি বলে থাকি। আচ্ছা। এইভাবেই আমরা মাটিগুলোকে ভাগ করে পিএইচের উপর নির্ভর করি। এইগুলো একটা সংশোধনের উপায়ও রয়েছে। আচ্ছা। অম্ল মাটি হলে তাকে আমরা প্রশম করা নিয়ে আসার চেষ্টা করি, বা ঈষৎ অম্ল বা অল্প অম্লতে রূপান্তর করার চেষ্টা করি, যাতে গাছের বেশিরভাগই খাদ্যমৌলগুলো প্রশম বা আংশিক অম্লতে গ্রহণযোগ্য। আচ্ছা। এর জন্য আমরা অম্ল মাটিকে যদি আমরা প্রশম করার বা অল্প অম্লতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা সবসময় ডলোমাইট বা চুন প্রয়োগ করে থাকি। আচ্ছা, চুনের সাহায্যে আমরা এনে দিই। সেটা আবার নির্দিষ্ট পরিমাণ রয়েছে, কতটা পরিমাণে পিএইচ আছে তার উপর নির্ভর করে। আর যদি আমরা ক্ষারকীয় মাটি বা নোনা মাটিকে যদি প্রশম আনতে চাই বা অম্লতে রূপান্তর করতে চাই, সেগুলো আমরা জিপসাম প্রয়োগ করতে হয় বা সালফার প্রয়োগ করতে হয়, বা প্রচুর পরিমাণে জৈব অম্ল বা জৈব পদার্থ প্রয়োগ করলে তার মধ্যে জৈব অম্ল থাকে, সেখানেও পিএইচ কমে আসে। আচ্ছা। আরেকটি হচ্ছে ইসি, যেটা বলছিলাম, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে মাটির মধ্যে তড়িৎ পরিবাহিত ক্ষমতা। মাটির মধ্যে তড়িৎ পরিবহন করে কারা? না বিভিন্ন ক্যাটায়নগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এর মধ্যে সবচেয়ে বেশি থাকে সোডিয়াম, যেটা দ্রবণীয় অবস্থা থাকে। সেই মানে সোডিয়াম আয়নটি দ্রুত তড়িৎ পরিবহন করতে পারে। যত বেশি সোডিয়াম আয়ন থাকবে তত বেশি তড়িৎ পরিবাহিতা বেশি, অর্থাৎ তত ইসি বেশি হবে। আচ্ছা। আর সোডিয়াম কিন্তু মাটিতে বেশি পরিমাণে থাকলে অঙ্কুরোদ্গম, মূলের বৃদ্ধি, গাছের ফুলফল ধারণও হ্রাস পায়। এই জন্য আমরা ইসি জানতে পারলে সোডিয়ামের মাত্রা জানতে পারি, এবং দেখা গেছে ইসির মান 1-এর নিচে থাকলে তাহলে কিন্তু চাষের পক্ষে অনুকূল, ভালো। হ্যাঁ, 1 থেকে 2 থাকলে নিয়ন্ত্রিত চাষ করা যেতে পারে, বিশেষ কয়েকগুলো ফসলে চাষ করা যেতে পারে। 2-এর বেশি হলে সেই জমিতে কোনো চাষ করা যায় না। এর জন্য ইসিটিকে সবসময় 1-এর নিচে রাখা দরকার। তো কোনো পদ্ধতি আছে? এটি হচ্ছে নোনা সহনশীল জাতের চাষ করতে হবে, সালফার বা জিপসাম প্রয়োগ করতে হবে, জৈব পদার্থ করতে হবে, আর নোনা সহনশীল জাতের চাষ করতে হবে, যাতে ইসিটাকে নিয়ন্ত্রণ করা যায়। পুরোটা প্রাকৃতিক এবং কিছু মানুষ দ্বারা কিছু পদ্ধতি রয়েছে, যেমন জিপসাম প্রয়োগ করা, সালফার প্রয়োগ করা, জৈব পদার্থ দেওয়া, এবং বৃষ্টির জলে দ্বারা মাটিকে ধৌত করে দেওয়া। আচ্ছা। নোনা জল দ্বারা কখনো জল সেচ দেওয়া যাবে না। আচ্ছা, এগুলো মাথায় রাখতে হবে। আর যেটা বলছিলেন জৈব পদার্থের কথা বলছিলেন, সেই জৈব পদার্থের পরিমাণের যে ফলাফল, সেটা কিভাবে মূল্যায়ন করা হয়? মাটির মধ্যে মাটির স্বাস্থ্যকে নির্দেশক করে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেটা হচ্ছে জৈব পদার্থ। জৈব পদার্থ হচ্ছে মাটির প্রাণ শক্তি। পৃথিবীতে মাটি তৈরি হওয়ার সময় এই জৈব পদার্থ মিশেই কিন্তু মাটিতে বীজের অঙ্কুরোদ্গম সম্ভব, চারা গাছ বৃদ্ধি হওয়া সম্ভব। এই জৈব পদার্থ একটি বিশেষ পদ্ধতির সাহায্যে পরীক্ষা করা হয়, ওয়াকলেন ব্ল্যাক মেথডের সাহায্যে। সেখানে দেখেছি যে কোনো মাটিতে যদি জৈব পরিমাণ 0.5% কম থাকে, তাহলে সেই মাটিকে বলি খুব অল্প পরিমাণে জৈব পদার্থ রয়েছে। 0.5 থেকে 0.75 পর্যন্ত থাকে, তাহলে আমরা বলি মাঝারি পরিমাণে জৈব পদার্থ রয়েছে। শতকরা 0.7 বেশি যদি জৈব পদার্থ থাকে মাটিতে, তাহলে তাকে বলি আমরা বেশি জৈব পদার্থযুক্ত মাটি। একটি আদর্শ মাটিতে বলা হয় 5% জৈব পদার্থ থাকা উচিত। যে মাটিতে 5% জৈব পদার্থ থাকে, তাহলে সেখানে কোনো রকম সার, সে জৈব হোক অন্য হোক, ব্যবহার করার দরকার হয় না। কিন্তু বর্তমানে পর্যাপ্ত সার সেখানে আছে, একদম পর্যাপ্ত পরিমাণে সার থাকে, খাদ্য উপাদানগুলো থাকে। তো এইভাবে করে আমরা মাটির পরীক্ষার সাহায্যে জৈব পদার্থের পরিমাণটাকে আমরা বিশ্লেষণ করি, কতটা কম আছে, কতটা বেশি আছে, বা মাঝারি পরিমাণ রয়েছে কিনা। তারপর ভিত্তি করে আমার বাইরে থেকে আমরা জমিতে জৈব পদার্থ দেওয়ার সুপারিশ করি। আর এনপিকের কথা যেটা বলছিলেন, এনপিকের ফলাফল কীভাবে মূল্যায়ন করা হবে? এই এনপিকে হল গাছের মুখ্য খাদ্য উপাদান। সবচেয়ে বেশি পরিমাণে যে মৌলগুলোকে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রয়োজনীয় লাগে সেটি হলো নাইট্রোজেন, ফসফেট, পটাশ। এইটি যখন মাটিতে আমরা পরীক্ষা করে দেখি, আমরা বলি যে নাইট্রোজেন পরিমাণ 280 থেকে 450-এর মধ্যে যদি থাকে, সেটা বলে মাঝারি পরিমাণের নাইট্রোজেন কেজি পার হেক্টর। আচ্ছা। 280-র নিচে থাকলে কেজি পার হেক্টর যদি থাকে, তাকে বলি আমরা অল্প পরিমাণে বা অল্প নাইট্রোজেনযুক্ত মাটি। এবং 450-এর উপর যদি কেজি পার হেক্টরের থেকে বেশি যদি
নাইট্রোজেন থাকে মাটিতে, তাহলে বলি অতি নাইট্রোজেনযুক্ত মাটি। সেক্ষেত্রে আমরা নাইট্রোজেন প্রয়োগটাকে সীমিত করব। অর্থাৎ এক্ষেত্রে বুঝতে পারবো যে আমার জমিতে নাইট্রোজেন সারের প্রয়োজন আছে কিনা, কতটা রয়েছে। যদি অল্প থাকে সেখানে আমাদের নাইট্রোজেন সার দরকার, মাঝারি থাকতে যে পরিমাণ নাইট্রোজেন আমরা সার দেওয়ার কথা তার থেকে আমরা কম দেব, আর বেশি থাকলে একদম নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন নেই। তাই এইভাবে আমরা মাটির থেকে যে জানা পরীক্ষার সাহায্যে এনপিকের যে অবস্থা পরিমাণ জানা যায়। এটা নাইট্রোজেন হলো। ফসফরাসের কি বলেছে, ফসফরাসের ক্ষেত্রে জানতে পারবো যে 45 থেকে 90 কেজি পার হেক্টরের মধ্যে হচ্ছে মাঝারি, 45 কেজি পার হেক্টর নিচে থাকলে হচ্ছে অল্প, এবং 90 কেজি পার হেক্টর বেশি থাকলে সেটা আমরা বেশি বলি। এইভাবে আমরা ফসফেট সারটাকে ভাগ করেছি। এবার হচ্ছে আমরা পটাশিয়াম সারটাকে, পটাশিয়াম যে খাদ্যমৌলটি, এটি যদি 150 থেকে 350 মধ্যে থাকলে আমরা মাঝারি বলি, 350 বেশি থাকলে বলি অতি পটাশিয়ামযুক্ত মাটি, আর 100 নিচে থাকলে আমরা বলেছি অল্প পটাশিয়ামযুক্ত মাটি, ঘাটতি রয়েছে। এইভাবে নিরিখে আমাদের কিন্তু পটাশিয়াম ঘটিত সার যেমন এমওপি বা পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে হবে। এটা মনে রাখতে হবে, যে পরিমাণ সার আমরা জমিতে দিই বা যেখান থেকে আমরা যে রেকমেন্ডেশন করা হয়, সুপারিশ করা হয়, সেখানে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ওটি হচ্ছে মাটির মধ্যম প্রকৃতির খাদ্যগুণ উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। যদি লো থাকে তাহলে আমাকে 25% বেশি দিতে হবে, যদি উঁচু বেশি থাকে তাহলে আমাদের কিন্তু কম করতে হবে। আচ্ছা, অর্থাৎ যে মাত্রাটা আমাদের দেওয়া থাকে সেই মাত্রার উপর ভিত্তি করে এটা করা হয়। এই এনপিকের বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা, আর সালফার আর বোরন? সালফার হচ্ছে মধ্যম প্রকৃতির খাদ্য উপাদান, আর বোরন হচ্ছে একটি অনুখাদ্য। সালফারের ক্ষেত্রে আমি বলি যে 10 থেকে 20 ppm পায়, পার্টস পার মিলিয়ন যদি থাকে সেটা হচ্ছে মাঝারি, 10-এর নিচে চলে গেলে হচ্ছে আমরা বলি হচ্ছে অল্প, একদম ডেফিসিয়েন্ট রয়েছে। 10-এর নিচে, 10 থেকে 20 থাকলে লো, 20 থেকে 40 হচ্ছে মধ্যম প্রকৃতি, 40-এর বেশি হলে তো অতিরিক্ত টক্সিক যেটা বলি। এটা হচ্ছে আপনার সালফারের ক্ষেত্রে। বোরনের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে কি যে বোরন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুখাদ্য যা উদ্ভিদের ফুল ফল ধারণে সাহায্য করে থাকে। যে গাছে ফুলের বৃদ্ধি বেশি হবে, ফুল বেশি হবে, তাহলে ফলও বেশি হবে। তাই ফুলের পরাগরেণু গঠনে বোরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বোরনের ঘাটতি হলে কিন্তু ফসলের ক্ষতি হয়। এই জন্য সেটা জেনে নিতে হবে যে আমার জমিতে কতটা বোরন রয়েছে। দেখা গেছে পরীক্ষা করে যে 0.5 থেকে 1 ppm মধ্যে বোরন থাকলে হচ্ছে সেটা একদম ডেফিসিয়েন্সি বলি আমরা। আচ্ছা, কম আছে। হ্যাঁ, কম আছে। এবার যে 1 থেকে 2 মাঝারি, 2-এর বেশি থাকলে বোরন আমরা বলি হাই। এই অনুযায়ী করে ভাগ করা আছে। এই দুটো মূল উপাদান মাটিতে যথেষ্ট থাকা উচিত যাতে উদ্ভিদের ফুল ফল ধারণ এবং তৈলের পরিমাণ বাড়তে থাকে। তাহলে যেটা বললেন যে বোরন একটি অনুখাদ্য, তো এই যে বোরন ছাড়াও তো আরও অনুখাদ্য আছে, তাই তো? অবশ্যই। সেই সমস্ত অনুখাদ্যের মূল্যায়ন কিভাবে করা হয়, মানে এই মাটির পরীক্ষার ক্ষেত্রে বা মাটির স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে? যেমন কতগুলো ধাতব অনুখাদ্য রয়েছে, যেমন জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন। এইগুলো উদ্ভিদের পাতার ক্লোরোফিলের গঠন, বিভিন্ন জৈব অণুর গঠন সাহায্য করে, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত এবং অংশগ্রহণে উৎসেচক তৈরিতে ফুল ফল ধারণে সাহায্য করে থাকে। তো এইগুলো কিন্তু পরীক্ষা করা দরকার যে কতটা রয়েছে। আমাদের এই অনুখাদ্যগুলো জমিতে অল্প পরিমাণে থাকে এবং গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়া অল্প পরিমাণে প্রয়োজন হয়। আচ্ছা, সেজন্য এদের মাত্রাটাকে জানা খুব দরকার। কিন্তু এদের অভাবে কিন্তু গাছের ভীষণ পরিমাণে ফুল ফল ধারণ এবং ফসলের ফলন অনেক কমে যায়, উৎপাদনটা কমে যায়, অনেক কমে যায়। এর জন্য এদেরকে সবসময় মূল্যায়ন করে জেনে নিতে হবে যে কতটা পরিমাণ রয়েছে। জিঙ্কের ক্ষেত্রে বলি, জিঙ্কের হচ্ছে 0.5 ppm এর নিচে থাকলে কিন্তু ডেফিসিয়েন্ট, 0.5 থেকে 1.2 এটা থাকলে মাঝারি, লো, কম আছে। 1.2 থেকে 2.4 হচ্ছে মাঝারি প্রকৃতির, আর 2.4 ppm এর বেশি থাকলে বলি বেশি পরিমাণ, অতিরিক্ত পরিমাণে জিঙ্ক রয়েছে। আয়রনের ক্ষেত্রে সেটা আমরা বলি যে 4.5 যে নিচে থাকলে ডেফিসিয়েন্ট, 4.5 থেকে 6 এটা বলি আমরা মাঝারি মানে লো, তারপরে 6 থেকে 27 পর্যন্ত ppm থাকলে তাকে মিডিয়াম বলি, আর 27-এর বেশি থাকলে আমরা হাই বলি। আচ্ছা, আর ম্যাঙ্গানিজ ক্ষেত্রে 2 ppm নিচে থাকলে হচ্ছে ডেফিসিয়েন্ট, 2 থেকে 4 লো, 4 থেকে 15 হচ্ছে মাঝারি, 15-এর বেশি থাকলে হচ্ছে আমরা বলি হাই। আচ্ছা, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে কপার। আচ্ছা, এটি একটি গুরুত্বপূর্ণ অনুখাদ্য যেটি বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ থাকে। সেটা যে কপারের পরিমাণ অন্যান্য অনুখাদ্যের থেকে খুব কম পরিমাণেই থাকে।
সেটা হচ্ছে 0.2 ppm এর নিচে থাকলে বলা হয়েছে ডেফিসিয়েন্ট, 0.2 থেকে 0.4 থাকলে লো, 0.4 থেকে 1.2 হচ্ছে মাঝারি, আর 1.2 এর ppm বেশি থাকলে আমরা বলি অতিরিক্ত কপার থাকে। সেটা কি ভালো? কপার এই অনুখাদ্যগুলো থাকলে কোনো বেশি হয় না, অসুবিধা হয় না, থাকাটা ভালো। আচ্ছা, যাতে যখন অন্যান্য ফসলের আমরা ফলনে সাহায্য করে থাকবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। একটু জানতে চাইবো যে এই যে মাটির স্বাস্থ্য পরীক্ষার কথা আমরা বলছিলাম, তো এই মাটির স্বাস্থ্য পরীক্ষার কি কি সুবিধা আছে যদি ছোট্ট করে একটু বলেন। সুবিধা অনেকগুলোই রয়েছে। বিশেষ করে সুস্থায়ী কৃষি ব্যবস্থা এবং আশানুরূপ ফলন পেতে গেলে এই মাটির স্বাস্থ্য ব্যবস্থাটা অবশ্যই জানা দরকার। কারণ আমরা যে পরিমাণে রাসায়নিক সার বা জৈব সার বাইরে থেকে প্রয়োগ করি তার কতটা প্রয়োজন রয়েছে সেটা আমাদের জানতে হবে। মাটিতে কোন মৌলটির ঘাটতি রয়েছে বা কোন মৌলটি বেশি পরিমাণ রয়েছে, যেটি কম রয়েছে সেটিকে আমরা বাইরে থেকে সার হিসেবে প্রয়োগ করতে পারি, যেটি বেশি রয়েছে তাকে আমরা বাইরে থেকে সারের প্রয়োজন হয় না। মাটির মধ্যে কি সমস্যা রয়েছে, মাটির মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না, যেমন পিএইচ কম থাকলে মাটির সমস্যা হয়, বেশি থাকলে মাটির সমস্যা হয়। কারণ মাটিতে গাছের চারা অঙ্কুরিত হয় না, মূলে বৃদ্ধিও স্বাভাবিক হয় না, এটি একটি সমস্যা। আরেকটা হচ্ছে মাটির মধ্যে জৈব পদার্থের যে বিয়োজন এবং খাদ্যে যে রূপান্তরিতকরণ, আমরা যে সারগুলো দিই সেই সারগুলো কিন্তু গাছ সহজে গ্রহণ করে না, এগুলো রূপান্তরিত হয় বিভিন্ন অণুজীব দ্বারা, সেই অণুজীবের সংখ্যাও নির্ভর করছে। তাই মাটির স্বাস্থ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মাটির উর্বর শক্তি, মাটির উৎপাদক শক্তি, মাটির মধ্যে থাকা খাদ্য উপাদানগুলো, মাটির বিভিন্ন ভৌত ধর্মগুলো, রাসায়নিক ধর্মগুলো সম্পর্কে জানতে পারি, যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গাছের বৃদ্ধিতে, ফুল ফল ধারণে এবং সামগ্রিকভাবে উদ্ভিদের ফলন, ফসলের ফলনে নির্ণয় করতে সাহায্য করে। অতএব মাটির স্বাস্থ্য না জেনে কোনোভাবেই রাসায়নিক সার, জৈব সার বা কোনো ঔষধ প্রয়োগ করা উচিত না। এবং মাটির স্বাস্থ্য জানতে পারলে আমাদের কৃষিতে সারের জন্য যে আর্থিক ব্যয় সেটা অনেকাংশে কমে যাবে। না জেনে রাসায়নিক সার প্রয়োগ করে জমির ক্ষয়, মাটির ক্ষয় হয়, মাটির উর্বরশক্তি হ্রাস পায়, মাটির মধ্যে থাকা অণুজীবগুলো মারা যায় এবং মাটির উৎপাদকের শক্তিটা কিন্তু ধীরে ধীরে লোপ পায়। এছাড়া আর একটা জিনিস ক্ষতিকর হয়, মাটির মধ্যে টক্সিসিটি, বিষক্রিয়া। এই বিষক্রিয়া হলে কী হবে, যে মৌলগুলো প্রাকৃতিকভাবে ওখানে উপস্থিত ছিল, গাছ পাচ্ছিল, সেই মৌলগুলো এই টক্সিসিটির কারণে, বিষক্রিয়ার কারণে তারা এক জটিল যৌগেতে রূপান্তরিত হয়ে যাবে, তার ফলে গাছ সেই মৌলগুলোকে আর পাবে না। বিভিন্ন প্রয়োজন মৌলগুলো বিষক্রিয়ার ফলে অদ্রবণীয় অবস্থায় চলে যাবে, গাছ সেগুলো কখনোই গ্রহণ করতে পারবে না। এটি একটি ক্ষতিকারক প্রক্রিয়া। এই জন্য মাটির স্বাস্থ্য না জেনে, সেটা পরীক্ষাভাবে না জেনে কোনোরকম কৃষি ব্যবস্থা অবলম্বন করা, চাষাবাদ করা, এটি কিন্তু যুক্তিযুক্ত নয়। তাহলে কৃষি কাজের জন্য মাটির স্বাস্থ্য পরীক্ষা করা এবং তার মূল্যায়ন করা একেবারেই আবশ্যিক। অবশ্যই। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের পর্বের বিষয় ছিল মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং তার মূল্যায়ন। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে।
কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।